দেখছেন এটিএন নিউজ ইসলাম ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, বাংলা ব্লকেট শব্দের সঙ্গে এতদিন পরিচয় না থাকলেও এই বেশ কিছুদিন ধরে নিশ্চয়ই সবার সঙ্গে একটা পরিচিতি হয়ে গেছে এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত দুদিনের বাংলা ব্লকেটের যানজটে, দুদিন বলতে বেশ কয়েকদিনের যানজটে ভোগান্তিতে বিপাকে নগরীর মানুষ। এবং যদিও ব্লকেট ছিল আসলে দুপুরের পর থেকে, কিন্তু আজ থেকে আসলে সর্বাত্মক যে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা এবং বাংলা ব্লকেট চলছে সারা দেশ জুড়েই, তা আমরা দেখতে পাচ্ছি। এবং যদি একটু কোটার ব্যাপারে আপিল বিভাগের রায় প্রসঙ্গেও বলতে চাই যে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। অর্থাৎ হাইকোর্টের দেয়া রায়ের আগে যে অবস্থা ছিল সে অবস্থায় থাকবে। এই বিষয়ে পরবর্তী শুনানি আগামী 7 আগস্ট। এটাও কিন্তু এক ধরনের স্থগিতাদেশ হিসেবেই দেখা হচ্ছে। এবং পাশাপাশি যদি আমরা শিক্ষকদের আন্দোলনও দেখি, যে পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে তারাও আসলে আন্দোলন করছেন। এই যে আন্দোলনে কোটা এবং শিক্ষক আন্দোলনের শিক্ষা ব্যবস্থার উপর কি প্রভাব পড়ছে তা নিয়ে আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষা সচিব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ স্যার, আমরা আসলে শুরুতে বলতে চাই, একটা ত্রিমুখী আন্দোলনের চাপে আছি। একদিকে যেমন শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলে আন্দোলন চলছে, শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে শরিক হচ্ছেন সারা দেশব্যাপী, এবং সেই সাথে আজকে থেকে আমরা যেটা দেখেছি যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে নানা সংগঠন আসলে এই কোটা রাখার জন্য আন্দোলন করছেন। এই যে ত্রিমুখী আন্দোলনটা, সেটা শিক্ষা ব্যবস্থার উপর কেমন প্রভাব ফেলছে বা শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যাচ্ছে? দেখুন, প্রথমত ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, এটা সিরিয়াসলি এফেক্ট করে। আমাদের দেশে এমনি কন্ট্যাক্ট আওয়ার কম শিক্ষার। দ্বিতীয় আর একটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে। শিক্ষার জন্য কিন্তু একটা পরিবেশ দরকার হয়, মনের একটা পার্টিকুলার একটা স্ট্যাটাস দরকার হয়। মনের অবস্থা যদি অস্থির হয় তাহলে তো সে শিখবে না। যদি বাসায়ও পড়ে তাহলেও কিন্তু কাজ হবে না। সুতরাং এটা একটা দীর্ঘস্থায়ী ইমপ্রেশন। এর আগে 3 বছর তো গেছে কোভিডের জন্য, কোনো সন্দেহ নেই নেগেটিভ ইফেক্ট। জি স্যার, কোটা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, একটু বলি যে আজকে যেহেতু আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং হাইকোর্ট থেকে কাঙ্ক্ষিত রায় না আসা পর্যন্ত আসলে শিক্ষার্থী যারা আছেন তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন, এইরকম একটা আসলে হুঁশিয়ারি তারা দিয়েছেন। এই যে শিক্ষার্থীদের অচলাবস্থা, এটা আসলে কোন দিকে যাবে স্যার? দেখুন, ওনারা বলছে যে আন্দোলন হচ্ছে সরকারের বিরুদ্ধে। বিচার বিভাগ পৃথক হয়েছে, বিচার বিভাগ থেকে একটা রায় দিয়েছে। এখানে তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করার আমি কোনো কারণ দেখি না। তবে আমার বিশ্বাস কারণ হচ্ছে এটা সরকারের বিরুদ্ধে করার কারণ হচ্ছে একটা কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট আছে। সুতরাং যদি ওরকম আন্দোলনে যায় তাহলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননা হবে। সেই জন্য এটা পরোক্ষভাবে সরকারের উপরে চাপ দেওয়া, মানে কোর্ট যাতে ইনডিরেক্টলি এটা চিন্তা রাখে যে বাইরের আবহাওয়া কি, সেই আবহাওয়া অনুযায়ী যাতে কাজ করে, এটা একটা ট্যাকটিক্স বলে আমার মনে হয়। আমি যদিও ব্যক্তিগতভাবে মনে করি কোটা উঠাই দেওয়া উচিত। কোটা উঠিয়ে দিয়ে অন্য বিকল্প চিন্তা করা উচিত। কেন? তার কারণ যারা আমাদের কৃষকের ছেলে, যারা ছোট্ট দোকানদার ব্যবসা করে ফুটপাতে, এদের ছেলে মেয়েদের জন্য তো কোনো কোটা নেই। এটা তো একটা বিরাট অংশ। যদি আমরা হার্ড কোর পুয়ার বলি, সেটা যদি 12%ও হয় তাহলে ধরেন 20% তাদের জন্য তাহলে কোটা রাখা উচিত। কিন্তু আমাদের দেশ তো ওইরকম ব্যবস্থা নেই যে কারা ওরকম পুয়ার, ওরকম ডেটাবেস নেই। অর্থাৎ আমি নিজেও পপুলেশন রেজিস্টার করতে গেছিলাম কিন্তু করতে পারিনি। যদি এটা হতো তাহলে তাদের জন্য কোটা রাখা উচিত। তার কারণ শিক্ষার সাথে ডিরেক্ট কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, সরি পজিটিভ কোরিলেশন অর্থের তার অবস্থার সাথে পিতামাতার। যদি অবস্থা ভালো হয় তারা লেখাপড়ায় ভালো করে, যদি অবস্থা খারাপ হয় তাহলে তারা খারাপ করে। সুতরাং কম্পারেটিভলি তারা তো চাকরিতে আসতে পারবে না। এটা এক। দ্বিতীয় আর একটা জিনিস আমি মনে করি এখন সময় আসছে শিক্ষার ফোকাসকে পরিবর্তন করা। কয়টা লোকের চাকরি চাকরি দেওয়া যাবে? সরকারি চাকরি বছরে 50,000-এর বেশি দেওয়া যায় না, কিন্তু 35 লক্ষ বাচ্চা জন্মে। সুতরাং সবাইকে আসলে উদ্যোক্তা বানানো দরকার, সেই লক্ষ্যে কাজ করা দরকার। গুগলের মতো যদি উদ্যোক্তা হয়, ইন্টেলের মতো উদ্যোক্তা হয়, এমডিএস এর মতো উদ্যোক্তা হয়, আমাদের দেশে যেমন ধরেন আমাদের এখানে যারা বড় বড় শিল্প উদ্যোক্তা আছেন তাদের মতো যদি হয়, তাছাড়া মাঝারি, এখন তো অনেক শিল্প উদ্যোক্তা আছেন, আমি মনে করি
স্কুল থেকে কলেজে ফোকাস করা উচিত। অনেক দিন থেকে অবশ্য আমরা বলছি, মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন, আমরা আশা করি এই দিকেই যাচ্ছি। এবং বিশ্ববিদ্যালয় ইনকিউবেটরও বানানো হয়েছে এবং আমার সময় ইনিশিয়েট করা হয়েছে, আমি যখন সচিব ছিলাম। সেটা এখন হয়ে গেছে চট্টগ্রাম টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেটা আচ্ছা বিজ্ঞান ও স্যার, আপনি প্রযুক্তি দুটি বিশ্ববিদ্যালয়। দিকে কথা আসলে বলেন। একটা বলেন আসলে কোটা উঠিয়ে উঠিয়ে দিলে আসলে সর্বোপরি ঠিক ছিল, এবং আরেকটি বলেন যে উদ্যোক্তা তৈরি হওয়ার কাজ। আমরা যদি উদ্যোক্তা তৈরি হওয়ার ব্যাপারেই যদি আসি, যে এখন দেখা যাচ্ছে সরকারি বা চাকরির ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ আসলে এখনকার শিক্ষার্থীদের, তারা পড়াশোনায় করছেন আসলে সরকারি চাকরি করার জন্য, যেটা দেখা যাচ্ছে। এবং বিপুল আগ্রহের জন্য এখন যে জনমতটা সৃষ্টি হয়েছে কোটা বিরোধী আন্দোলনে, তারা আসলে শিক্ষার্থীরা যারা আছেন এই মুহূর্তে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, তারা এই কথা বলছেন যে সরকারি চাকরি তারা করতে চান, কিন্তু প্রধানমন্ত্রী এর আগে বলেছেন যে উদ্যোক্তা তৈরি করার জন্য। এবং বেসরকারি খাতেও যদি আমরা দেখি, সেখানে কি আমরা পর্যাপ্ত চাকরির সুযোগ তৈরি করতে এখনো পর্যন্ত পারিনি? না, মানে আমি বলেছি 35 লক্ষ বাচ্চা জন্মে প্রত্যেক বছর, কিন্তু সরকারি চাকরি 50,000, গার্মেন্টসে 40 লক্ষ কাজ করে, যদি 20 বছরের বেশি কিন্তু কাজ করতে পারে না। সেখানে মাত্র 2.5 লাখ কর্মসংস্থান, প্রতি বছর 13 লাখ যদি বিদেশে যায়, এই বছর 13 লাখ যাচ্ছে, কিন্তু 4-5 লাখ ফেরত আসে। তো আমি ধরলাম 10 লাখ, তাহলে কত হয়? আর অন্য চাকরি মিলে 10 লাখ, তাও 15 লক্ষ লোকের কর্মসংস্থান হয় না। তারা করে কি? বিয়ে শাদী করে করে যৌতুক চায়, তারা কি করে? চিটারি করে, তারা ওই বিকাশের ভিতরে ঢুকে ফাঁকি দিয়ে টাকা পয়সা নেয়, এইসব করে। আর এইটা সরকারি চাকরিতে এত আগ্রহ কমবে যদি সরকারি চাকরিতে বা চাকরিতে দুর্নীতি কমানো যায়, জবাবদিহিতা আনা যায়, টাইটে রাখা যায় অফিস আদালতে, তাইলে দেখা যাচ্ছে নিচের দিকে যারা কাজ করেন তাদেরকে কন্ট্রোল করা যায় না। এবং এর সাথে কোর্টকেও রিফর্ম করতে হবে, যে এইদিকে করে কোর্টে যে যাতে পার না পায়। আজকে শুনছিলাম যে পিএসসির চেয়ারম্যান মহোদয় বলছেন যে তারা কয়েকজনকে চাকরিচ্যুত করেছিলেন বা ডিসিপ্লিনারি অ্যাকশন, কিন্তু কোর্ট থেকে আবার তারা অর্ডার নিয়ে আসছে। কোর্টে পর্যাপ্ত সাক্ষী সাবুত উপস্থাপন করেন, এটা কোর্টের দোষ না, কিন্তু যারা এটা উপস্থাপন করেন তাদেরকে বায়াস করে ফেলে। কোর্টে তখন সেই সব তথ্যগুলো উপস্থাপন না করলে কোর্টও রায় দিতে পারে না। তবে কোর্টেরও নিশ্চয়ই এইসব রায় যাতে এইসব তথ্য দ্বারা কোর্টের কাছে যেতে পারে ইলেকট্রনিক্যালি, সেজন্য কোর্টকে আরো বেশি ইলেকট্রনিক করা দরকার। মানুষের হাত, আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে আমি বলছিলাম যে কোটা উঠাই দেয়া, কোটা উঠাই দিলে বিকল্প অনেক ব্যবস্থা করা যায়। কিভাবে? যেমন প্রতিবন্ধী কোটা আছে, তাদের জন্য থাকা খাওয়া, অন্য ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা করে দিলে কিন্তু আমার মনে হয়, এখন তো তাদের কোটা থাকলেও নিতে চায় না। তারপরে নারীদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষায় ভালো করছে, কিন্তু বিসিএস এসে করতে পারছে না। তাদের অন্য দিক থেকে সাপোর্ট দরকার, অন্য দিক থেকে সাপোর্ট দেওয়া সম্ভব, কিন্তু আর্থিক এবং অন্যান্য সাপোর্ট। মুক্তিযোদ্ধাদের জন্য রাজুকের জমি দেওয়া যায়, বা যে এলাকায় যে জেলায় বাড়ি সেখানে জমি দেওয়া যায় বাড়ি করা, সেটা তো আরো বাড়ি ভাড়া পেয়ে আরো ভালো করতে পারবে। আমি যেমন রিটায়ার করে আমি 5 কাঠা সরকারি জমি পেয়েছিলাম, ডেভেলপার দিয়ে উত্তরাতে করেছি, যদিও সাংবাদিকরা দেখায় যে পুরোটাই আমার, কিন্তু 50% আমার। সেটা আমার অনেক সুবিধা হয়েছে রিটায়ার করার স্যার, পরে। আমরা এই বিষয়ে আরো জানবো, আরো কথা বলবো, তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা একটা বিরতির পর ফিরছি, দর্শক নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আজকে আমরা কোটা এবং শিক্ষক আন্দোলন নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষা সচিবের সঙ্গে। স্যার, আমরা যদি শিক্ষক আন্দোলনের কথা বলি, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা আন্দোলন করছেন, এবং এর আগের আন্দোলনগুলো যদি আমরা দেখে থাকি, শিক্ষক কিংবা শিক্ষার্থীরা তারা একে অপরের প্রতি একটা সহমর্মিতার আদান প্রদান ছিল, কিন্তু এই সময় এসে আমরা দুপক্ষের কাউকেই আসলে সমর্থন দিতে দেখিনি। তাহলে আমরা এই পর্যায়ে এসে বলতে পারি আসলে কেউ কারোর জন্য নয়? দেখুন, কোনো সন্দেহ নেই যে এটা ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থ আমাদের মতো দেশে বেশি কাজ করে। তার কারণ যে পেনশন ব্যবস্থা সরকার বলছেন এটা সবার জন্য পেনশন, এটা হয়তো কাউকে কাউকে এই জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে, কিন্তু একই সাথে আমাদের শিক্ষার প্রতি আসলে নজর দরকার, বাজেট কম। সুতরাং আমাদের শিক্ষা
শিক্ষক যারা বা শিক্ষা সাথে যারা জড়িত তাদের সাথে পলিটিক্যাল অথরিটির একটা ভালো সম্পর্ক, হৃদ্যতা দরকার, যাতে এখানে বাজেট আরো বেশি বাড়ে, আরো তারা কাছে যেতে পারে, যে সমস্যাগুলো তুলে ধরতে পারে। কিন্তু এইসব ঘটনাগুলো আসলে আরো দূরত্ব বাড়িয়ে দেবে, অনুমান করা যায়, একটা সাইকোলজিক্যাল ডিস্টেন্স তৈরি করে দেবে। তবে আমার মনে হয় যে এর একটা সমাধান হবে, মনে হয় মানে আমি নিশ্চিত বিশ্বাস, তখন আমি দেখেছি প্রধানমন্ত্রীর আন্তরিকতা আর ওনার নিজের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নেতৃত্বে আছে, বাংলাদেশের প্রান্ত তাই। আসলে আমাদের ওই যে চাকরি, শিক্ষা, সব উদ্দেশ্যই কিন্তু বেটার লাইফ। এখন বেটার লাইফের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু যে আন্দোলন করছে শিক্ষার্থীরা, ওদের বেটার লাইফ কিন্তু, আমি যে বলছিলাম মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক হোক, সেটাও আমরা চাই না, একটা খুব একটা অস্বস্তি লাগে। সুতরাং আমার এই জন্য আমি অনেকটা বলছি যে অন্য দিক থেকে কম্পেনসেট করা, শিক্ষকদেরও আমার মনে হয় আলাপ আলোচনা হয়ে এটা হলে সবচেয়ে ভালো হতো। তবে প্রথমেই কোনো জিনিস তার একেবারে রিফাইন হয় না। আপনি জানেন ভর্তির ব্যবস্থা যখন করেছি তখন কত বিরোধিতা ছিল, সকল পত্রিকা, সকল মিডিয়া, কিন্তু এখন কেউ আর কথা বলে না, এখন বেশ সুন্দর ব্যবস্থা হয়েছে। যদি আরো আধুনিকায়ন দরকার, আমার মনে হয় শিক্ষকদের সাথে পলিটিশিয়ানের একটা ম্যারেজ দরকার, গুড ম্যারেজ, যাতে ভবিষ্যতে আরো বাজেট দেয়, ভবিষ্যতে আরো অনেক সুযোগ সুবিধা দেয়। কিন্তু দেখি যে আবার শিক্ষকরা অনেক সময় দেখা যায় যে বিভাজন করে ফেলে, যারা কাজ করেন পলিটিশিয়ানদের সাথে, আমলাদের বিরুদ্ধে খুব রাফ ল্যাঙ্গুয়েজ এবং অনেক এমন কথা বলেন, এটা আসলে ঠিক না। কারণ হচ্ছে ফাইনাল এন্ড অফ দি ডে পলিটিক্যাল অথরিটি যার ডিসিশন নেয়, আর এটা একটা ভালো উদ্যোগ, সবার জন্য পেনশন, সবার জন্য বৃদ্ধ বয়সে একটা সিকিউরিটি। সুতরাং একটা আন্দোলনের জন্য সবগুলো শেষ হয়ে যাক, বা ওখানে একটা ভুল বোঝাবুঝি হোক, অন্য আরেকটা গ্রুপ আন্দোলনে আসুক, সেটা ঠিক না। আমি মনে করি শিক্ষকদের সাথে সরকার আলোচনা করে এটা ফাইনাল করবেন। প্রথম দিকে অস্বস্তিকর হলে, প্রথম দিকে কিছু মনে হতে পারে যে সুযোগ সুবিধা নেই, আলটিমেটলি কিন্তু হবে, দিতেই হবে, কোনো সন্দেহ নেই। আমরা যদি এবং কোটা বিরোধী আন্দোলনে ফিরে আসি স্যার, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সংগঠনের নেতারা। এবং একটি বিষয় যদি স্যার আপনাকে বলি, যে যে কোনো বিষয়তে কিন্তু এখন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের চেতনার কথাটি চলে আসে। তাহলে কি কোটা ব্যবস্থার বিরোধিতা করা মানে কি মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধিতা করা? বা সর্বোপরি যদি যুগ যুগ ধরে কোটা ব্যবস্থা চালু হয়ে যায়, এটা আসলে কতটা নীতিসঙ্গত বলে আপনার মনে হয়? আমার মনে হয় ওই বিরোধিতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা বলাটা ঠিক হবে না। তার কারণ অনেক মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা বলছে আমরা চাই না। তার কারণ কেন চায় না? তাদের অবস্থা ভালো, আর্থিক অবস্থা ভালো, সেই জন্য। চেতনার বিরুদ্ধে না, কিন্তু প্রথমে দেখে পার্সোনাল ইন্টারেস্ট, এই পার্সোনাল ইন্টারেস্ট দেখার জন্য এটা হয়। আর একটা জিনিস হচ্ছে খুবই অস্বস্তিকর যে মুক্তিযোদ্ধাদের এই তাদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলা হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে বিকল্প আমাদের চিন্তা করা উচিত, তাদেরকে বিতর্কিত করা উচিত হবে না। তবে একই সাথে আমি নিশ্চিত, আমার ভাবনায়, মানে আমি গেস্টিমেট করছি, এডুকেটেড গেস করছি যে অ্যাপিলেট ডিভিশন থেকে একটা দেখবেন পুরো বাতিল হবে না, বাট সুন্দর করে একটা রায় হয়তো দিয়ে দেবে, সেখানে ওদের, তাদেরও সুযোগ থাকবে, এদেরও সুযোগ থাকবে, সবাই সন্তুষ্ট হবে। কিন্তু একদমই। আপনারা যদি একেবারে ন্যায় নীতির কথা চিন্তা করেন, তাহলে কিন্তু পোরেস্ট অফ দি পুয়ার, তাদের কোটা কোথায়, তাদের সুযোগ সুবিধা কোথায়? যারা হার্ডকোর পুয়ার, তাদের কথা তো ভাবতে হবে। বিসিএস আমি দেখেছি, যারা বেশিরভাগ সরকারি, যারা ওয়েল অফ সোসাইটি, তারাই কিন্তু বিসিএস এ চান্স পাচ্ছেন। কিন্তু অনেকে আবার ইচ্ছা করে আসেন না, যেমন সচিবদের, জেনারেলদের, পলিটিশিয়ানদের, এই ধরনের বা বড় ব্যবসায়ীদের ছেলেমেয়েরা কিন্তু বিসিএস করতে আসে না। আর দুর্নীতি যদি কমানো হয়, একদম টাইটের ভিতরে রাখা হয়, নিয়ম নীতির ভিতরে, তখন দেখবেন এত আগ্রহ থাকবে না। আচ্ছা স্যার, কোটার সুযোগ নিয়ে কিন্তু জাল সনদে মুক্তিযুদ্ধ কোটায় আসলে সরকারি চাকরি করছে এই সংখ্যাটাও নেহাত কম নয়। এবং যে ছাত্ররা আসলে কোটা বিরোধী আন্দোলন করছে তারা বলছেন যে 2018 সালের পত্র বাতিলের পাশাপাশি একটা যৌক্তিকীকরণের দাবিও তারা সামনে আনছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা ঠিক, অনেকেই দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের সময় জন্মায়নি, কিন্তু পরবর্তীকালে জন্মায় সে মুক্তিযোদ্ধা বনে গেছে, তারপরে অভিযোগ হয়েছে, তারপরে মামলা মোকদ্দমা অনেক কিছু, কোর্ট থেকে রায় পেয়ে গেছে। কেন পেয়ে গেছে? রায় গেতে এভিডেন্স তুলে ধরেনি। কোর্ট তো টের পাবে কি? কোর্ট ব্লাইন্ড, কোর্ট নির্ভর করবে সেখান থেকে উপস্থাপন করা হবে। এবং আমি অনেককে জানি এরকম হয়েছে। কিন্তু এই দেশের সোশিও কালচারাল কন্ডিশনে এইরকমই হবে। এটা আস্তে আস্তে উন্নতি হবে। আগের চেয়ে তো আমরা ডেফিনেটলি অনেক আগিয়েছি। ইনফ্রাস্ট্রাকচার, খাওয়া দাওয়া, অর্থ, দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, একটা হচ্ছে নিডস আর একটা হচ্ছে অপরচুনিটিস। এখন তো নিডস
অনেকটা মিট হয়েছে। এখন দরকার অপরচুনিটি, যাতে এসবের অপরচুনিটি না থাকে। কড়া বিচার হওয়া দরকার, কড়া শাস্তি হওয়া দরকার, তাহলে এসব ঠিক হবে। কড়া প্রশাসন দরকার, সুশাসন দরকার। আচ্ছা স্যার, বিশ্বের বিভিন্ন দেশে আসলে কোটা ব্যবস্থা চালু রয়েছে এবং আমাদের দেশেও কোটা ব্যবস্থা নিয়ে আজকে এই আন্দোলনের পর্যায়ে এসেছে। বাংলাদেশের কোটা ব্যবস্থা নিয়ে যদি আপনি একটা সংক্ষিপ্ত চিত্র আমাদেরকে বলেন। আমাদের বৈষম্য আছে কোটা ব্যবস্থা। যেমন 1 নম্বর বড় বৈষম্য আমি বলছি, রেলওয়েতে কোটা আছে প্রায় 40%, এবং রেলওয়েতে পোষ্য কোটা আছে। পোষ্য মানে কেন, আমি যদি একটা লোকের ধরে এনে লিখে দিই যে আমি তাকে ভরণ পোষণ করি, সে আমার পরে নির্ভরশীল বা আমার ভাই, তখন কিন্তু তার কোটা আছে রেলওয়েতে। আমি শুনেছি, পার্সেন্টেজে আমার ভুল হতে পারে। কেন এটা থাকবে? যদি এখানে না থাকে ওখানে কেন থাকবে? এই জন্যই অব্যবস্থা। সেকেন্ড হচ্ছে, প্রাইমারি স্কুলে কোটা আছে পোষ্যদের, কেন থাকবে? তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা আছে টিচারদের ছেলেমেয়েদের, কেন থাকবে? তাই যদি থাকে তাহলে যারা বিসিএস করে তারা তো বলতে পারে যে আমাদের ছেলেমেয়েদের বিসিএস এ কোটা দিতে হবে। সুতরাং আমি মনে করি টোটালি কোটা অ্যাবলিশ করে দিয়ে অন্যভাবে হেল্প করা দরকার, নারীদের হেল্প করা দরকার। আর্থিক উন্নতি যদি হয়, আর্থিক অর্থাৎ শিক্ষার একটা লার্নিং এর সম্পর্ক আছে। সুতরাং ভালো লার্নিং করলে, ভালো রেজাল্ট করলে তারা অটোমেটিক্যালি চাকরি পাবে। অন্য দিক থেকে তাদেরকে হেল্প করা দরকার। কিন্তু এখানে বড় ছোট, ধনী দরিদ্র সবাই ক্যাটাগরিতে ফেলে সুযোগ পাচ্ছে। অনেক মুক্তিযোদ্ধার সন্তান আছে, তাদের কোনো দরকার নেই, বা নাতিপুতি আছে, তাদের কোনো সাহায্যের দরকার নেই। এটা কিভাবে ফিল্টার হবে? অবশ্যই স্যার, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু যদি বলি যে 2018 সালে সরকার যখন প্রজ্ঞাপন জারি করে তখন সব কোটা বাতিল করে এরপর তারপর এটা নিয়ে আরো কাজ করা যেত বলে অনেকেই মনে করছেন। তাহলে হয়তো এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে সেটা হতো না। এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে সেশন জট যে শব্দটার সঙ্গে আমরা পরিচিত, এবং দুপক্ষের বা সব মিলিয়ে যে আন্দোলনটা এখন আমরা দেখছি, সেখানে শিক্ষা ব্যবস্থা কতটা স্থবির হয়ে পড়ছে এখন পর্যন্ত, সামনের দিনগুলো আসলে কেমন যাবে, এবং আমাদের চাকরির প্রবেশের একটা বয়সসীমাও আছে। সর্বোপরি নিশ্চয়ই আপনি ছোট করে একটু জানাবেন। প্রথমে হচ্ছে যে এই কোটা বাতিল করেছিল, তখন করার পরে আমাদের অনেক ইন্টেলেকচুয়ালরা তো বিরাট স্বাগত জানিয়েছিল, খেয়াল করবেন। সুতরাং শুধু সরকারের তো বললে হবে না, সরকারের পরে কি পরিমাণ চাপ সৃষ্টি করেছিল এটা এক। তবে এটা হতে পারে সরকার অভিমান করে এটা বাতিল করেছে, সেটা এক। কিন্তু তখন তো সবাই স্বাগত জানিয়েছে। কিছুদিন পরে আবার ভুলে যায়, আর এক লাইনে কথা বলে আর এক লাইনে যায়, এটা একটা বিষয়। তো তখনও যে সুন্দর করে করা যেত আমার মনে হয় না। আমার মনে হয় সরকার তখন যা করতো সেটা নিয়ে আর এক গ্রুপ বিতর্ক করতো। এটা গেল এক। দুই হচ্ছে, শিক্ষা ব্যবস্থার পরে আমাদের শিক্ষা ব্যবস্থার পরে আগাগোড়াই আমি দেখি যে এইদিকে আসলে সবার মনোযোগ কম। দুই, একটা কারণে কেন অ্যাভয়েড করে এইটা, তার কারণ শিক্ষা ওখানে হাত দিলে অনেক রকম কথা বলে, বলে আমরা স্বায়ত্তশাসন হেন তেন বহু কিছু বলে। কিন্তু আমি তো দেখেছি আমেরিকার মতো জায়গায়, আমেরিকার যে সিটি ইউনিভার্সিটি, ওখানে গেছি, সেখানে দেখেছি মিউনিসিপ্যালিটি যে টাকা দেয় তার তদারকি করে মিউনিসিপ্যালিটির লোক। আমাদের এখানে ফ্রিডমকে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়, ফ্রিডম ওইভাবে না। আর চাকরি বাকরির ক্ষেত্রেও আমাদের, তার কারণ আর শিক্ষার একটা বড় অসুবিধা হচ্ছে আমাদের শিক্ষাকে জীবনের সাথে সম্পর্কিত না। আমাদের, আমরাই শুধু না, কবিগুরু রবীন্দ্রনাথ বলতে, হে ভগবান শিক্ষাকে জীবনের সাথে সম্পর্কিত করে দাও, এই কথাগুলো আছে। আর আমাদের কন্ট্যাক্ট টাওয়ার কম, শিক্ষকরাও পরে সময় দেয় না ছাত্রদের সাথে। এটার জন্য শিক্ষাক্ষেত্রে অস্থিরতা একটা কারণ। যদি খুব আন্তরিক সম্পর্ক থাকে শিক্ষকদের সাথে ছাত্রদের, তাহলে কিন্তু তারা যেসব কর্মকাণ্ড করিয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়ে রেপ হয়েছে, মার্ডার হয়েছে, এসব হতে পারে না। এই আন্তরিকতা, এটা একইভাবে শিক্ষকদেরকে আরো বেশি শিক্ষা সচেতন হতে হবে প্রশাসনের এবং সাথে এগিয়ে আসতে হবে। অবশ্যই স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে পলিটিশিয়ানদের যুক্ত সাথে হওয়ার জন্য। ভালো সম্পর্ক দরকার। অবশ্যই স্যার, ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শিক্ষাঙ্গনে যে স্থবিরতা চলছে শিক্ষক এবং কোটা আন্দোলনের ফলে, তা আলোচনার মাধ্যমে নিশ্চয়ই একটা সময়োপযোগী সমাধান আসবে আশা রেখেই আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত এটিও নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।